নমস্কার। শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে সাদিকুর রহমানের কিছু গল্প সংগ্রহ থেকে একটা গোয়েন্দা গল্প আমার খুব ভালো লাগলো। সেই জন্য মনে হলো আমি শ্রোতা বন্ধুদের গল্পটা শোনাই। সেই জন্য এখানে ঠিক ওইভাবে লেখকের নাম বলা গেল না, তবে গল্পের নাম হচ্ছে সবুজ বলতা। একটা বলতা যে একটা গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হতে পারে, এই গল্পটা শুনলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারবে যে এটা কেমন। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। গোয়েন্দারা অনেক কষ্ট করে এটাকে বার করবে, তা সেইটা নিয়েই গল্পটা। তা সুতরাং এটা জানতে গেলে তো গল্পটা একটু শুনতে হবে। তা আমি গল্পটা বলছি, শ্রোতা বন্ধুরা শোনো, খুব ভালো লাগবে। আগেই বললাম গল্পের নাম সবুজ বলতা। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎবাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি। এই করে করে মাথার চুল তার পাকিয়ে ফেলেছেন। চোখের ওপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগের একটা দুর্নাম হবে যে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন, একই অপরাধের এই সামান্য একটু হেরফের মাত্র। কস্তুরচাঁদ ঘারিয়াল একটা মস্ত বড় লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা ক্যাডিলাকখানা নিয়ে নিজেই ড্রাইভ করতে চলেছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যেই টলে পড়ল। সামনে ছিল কার একটা বেড়া দেওয়া বাগান। গাড়ি গিয়ে তার ওপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল যে তার বাঁ পকেটে যে 1002 টাকার নোটের তাড়া ছিল, যা সে তাসের বাজি ধরবার জন্য সঙ্গে নিয়ে চলেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কিন্তু কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম ভেজানো রুমালও চেপে ধরেনি, গাড়ির ভেতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়েও ওঠেনি। এর মধ্যেই যে কী যে হয়ে গেল, মনে হয় যেন একটা ভুতুড়ে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার চুকান্দার সিংয়ের কাহিনীও ঠিক অবিকল এক। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাসতে ভাসতে বাড়ি ফিরছিল। মনটা তার ছিল খুব খুশ, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েই ছিল। তার উপরে আবার নামবার সময় 2 কড়কড়ে 10 টাকার নোট ওর হাতে গুঁজে দিয়ে গেছিল। হয়তো নেশার ঘোরেই হবে। চুকান্দার সিং সারা দিনের রোজগার প্রায় 150 টাকা জেবের মধ্যে পুড়ে সবে একটা গানের কলি ধরেছে। অমনি কী যে একটা হলো, মনে হলো যেন একটা মশা ভন 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 করে উড়ে এলো। কিন্তু তারপর তার আর কিছু মনে নেই। যখন হুঁশ হলো, দেখলো একটা কাদার ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, আর সেই জেবের যে তার পকেটে যে টাকাগুলো ছিল সেগুলো সব উধাও। তারপর ট্রেনের মধ্যেও ঠিক একই ঘটনা, তবে ড্রাইভার নয়, যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যিই রহস্য, কিন্তু এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎবাবু। এখানেই কি হোঁচট খাবেন তিনি? কাব্যে নেই। রাত তখন 12টা হবে। একখানা দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ। মুখোমুখি 2 মাত্র বেঞ্চ, আর আরোহী মাত্র 1 জন। কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট
সস্তা ইংরেজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কী যেন একটা চিন্তা করছেন। সামনে উল্টো দিকের বেঞ্চে বসা একটা অ্যাটাচি কেস পড়ে আছে, ব্যাস, সঙ্গে মালপত্র বলতে ওইটাই। ভদ্রলোকের বয়স এই 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে খ্যাংড়া ঝাঁটার মতো এক ঝাড় গোঁপ, বাঁ গালের ওপর একটা মস্ত বড় কালো আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেটার দিকেই কিন্তু নজরটা পড়ে। পরনে ধুতির ওপর ঘি ঘি রঙের একটা বাফতা জাতীয় কাপড়ের একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশন না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো লাইন টাইন কিছু মেরামত হচ্ছে। ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বোলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গালের ওপর বসল, ঠিক ওই আঁচিলটার পাশে। কয়েক সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরের ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভেতরে ঢুকেই চমকে উঠল। ভদ্রলোক বেহুঁশ হয়ে পড়ে আছেন, পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পরে জলে ঝাপটা ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলে আবার বন্ধ করে অর্ধ নিমেলিত নয়নে তিনি একবার অস্পষ্ট কণ্ঠে কী যেন একটা বললেন। তারপর যেন হঠাৎ সম্বিত পেয়ে উঠে বসলেন। হুজুর, এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটা এগিয়ে এসে বলল। কে, চিরঞ্জীব? কিছু তো মনে করতে পারছি না, মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। এ কি, আমার অ্যাটাচি কেসটা কী হলো? আগে ঘুমননি, বেহুশ হয়েছিলেন, কিন্তু কেমন করে হলেন? পথে কিছু কিনে খেয়েছিলেন নাকি শরবত টরবত? বেহুশ? বলো কি, কতক্ষণ? আমার তো কিছু মনে পড়ছে না। না না, শরবত টরবত কিছুই তো খাইনি, তো বই পড়ছিলাম। তারপর কখন যে কি হলো আমার কিচ্ছু মনে নেই, কিন্তু দরজাটা বোধহয় লক করাই ছিল, খুলল কে? ততক্ষণে পেছনের আরও কয়েকটা পুলিশ কামরায় ঢুকে পড়েছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা নেই তো, তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল? ওর মধ্যে যে ভীষণ সব দরকারি কতগুলো কাগজপত্র ছিল, সেগুলো সব সরকারি। ভারী মুশকিল হলো তো। ভদ্রলোক একটু উত্তেজিতভাবেই বললেন। এবার যে কথা বলল তার নাম ধরম সিং। বলল অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল, সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরাও 2-3টে লোক কখন নেমে গেছে দেখছি, বোধহয় একটু তন্দ্রা এসেছিলাম, খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের ওপর একটা মরা বোলতা দেখছি যে? ঠিক বোলতা নয় বোধহয়, তবে দেখতে অনেকটা বোলতার মতো। রঙটা কীরকম সবজে সবজে। সবুজ রঙের আবার বোলতা হয় নাকি? আর এই পোকাটা এলোই বা কোত্থেকে? দেখি দেখি। ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন, তাই তো, বোলতার মতোই তো ঠিক দেখতে, কিন্তু রং তো হলদে না, সবুজ। ভারী অদ্ভুত পোকা তো, এটাকে ফেলবো না, কাগজে জড়িয়ে রেখে দিই। বলে তিনি সত্যি সত্যিই সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সেটাও আমার চুরি গেছে। যাক, এগুলোর এখন আর দরকার নেই বলেই এক টানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন। আর কিছু না, সেই আঁচিলটা, ওটা আসলে নকল ছিল। তারপর রুমাল দিয়ে গোঁফের নিচে সজোরে ঘষতে সেই খ্যাংড়াকাটি আলা গোঁফটাও আলগা হয়ে উঠে এলো।
এবারে চিনতে কোনো কষ্ট হলো না তাকে, বিশ্বজিৎবাবু। একেই বোধহয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা। পুলিশ সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎবাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে, আর তাকে নাজেহাল করবার জন্যই সব তৈরি হচ্ছে। বিশ্বজিৎবাবু সেই থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোঁফ কামানো ছাগলাদাড়ি লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক, কখনো বা মাথার সামনের দিকটা কামানো, পেছনে খোঁপার মতো মোটা টিকি বাঁধা তিলকাটা দক্ষিণ ভারতীয়ের পোশাক, আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাদা সিধে বাঙালি আফিসবাবুর পোশাক পরে ঘুরতেন তিনি। পুলিশের সেই আত্মা চমকে দেয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ করে সেই জন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লুকোনোর জন্য খ্যাংড়া গোঁফ আর গালে একটা ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎবাবুর স্ত্রী বোধহয় স্বামীর সে বেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পেছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও সব একসঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে সব ছড়িয়ে ছিটিয়ে সবাই ছিল। আর মাঝপথে এই কাণ্ড, কোথাও কেউ নেই, চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে। বিশ্বজিৎবাবু একা। ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে সেই জন্য বেরোবার সময় বেশ কড়া দুপেয়ালা কফি খেয়ে নিয়েছেন। সঙ্গে থার্মোফ্লাস্কে আর রয়েছে আরও 2 কাপ। বর্ধমানে এসে সেটুকু খেয়ে ফ্লাস্কটা অ্যাটাচি কেসে পুড়ে দিয়েছেন। কোনো বিপদ আপদ দেখা দিলে সংকেত জানাবার জন্য অ্যাম্প্লিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইসেল আছে সঙ্গে, সেটা জামার ভেতর পকেটে লুকোনো। ঠিক পেছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং। এর মধ্যেই ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই এ সেই পরিচিত, অর্থাৎ অথচ অপরিচিত গ্যাং 3 বারের পর 4বার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে ভালোভাবেই। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎবাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে, তারপর সেই গ্যাংয়ের নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রূপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা, ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটা বছর 30-32 যুবক ঘরে ঢুকল। কে? নিঃশঙ্ক? ও, এসো বসো। বিশ্বজিৎবাবু ম্লান মুখে তাকে অভ্যর্থনা জানালেন। নিঃশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎবাবুর শ্যালক, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জিওলজিতে এমএসসি পাশ করেছে, মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েও ছিল। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকা চলে যাচ্ছে শিগগিরই। কী ব্যাপার, সন্ধেবেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে? শেষদি কোথায়? আছে, ভেতরে আছে। বসো বসো। সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃশঙ্ক হতে পারে হে? পুলিশের চাকরি, শঙ্কা আমাদের চারিদিকে সর্বদাই মশার মতো ভনভন করে। ভালো কথা। আচ্ছা, তুমি তো জিওলজির ছাত্র, দেখো তো এই জিনিসটা চিনতে পারো কি না? বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিঃশঙ্ক উপুর হয়ে দেখতে লাগলো। কি বলতা বলে মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? নিঃশঙ্ক গভীর
মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, সময় বিশেষে হয়, তবে খুব রেয়ার, অর্থাৎ দুষ্প্রাপ্য। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু সেটা বড় লম্বা আর বিদকুটে। জাইলেন্সিস উড়বেরান্টাম নাকি যেন একটা এই রকমের একটা বড় নাম। এ জাতের বোলতাদের চালচলনে সাধারণ বোলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ ক্ষমতা আছে। আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা বেশি পড়াশুনো করিনি, তবে আমার জানা এক ভদ্রলোক আছেন, তুহিনানন্দদা। তিনি এ বিষয়ে কিন্তু খুব পণ্ডিত। তার কাছে গেলে। তুহিনানন্দ নামটা তো বেশ নতুন। কি করেন তিনি? পেশা তার ঠিক আমার জানা নেই, হবে পোকামাকড় সম্বন্ধেই তার জ্ঞান, কিন্তু তার অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করারও মতলবে আছেন। জীবজন্তুর চিড়িয়াখানা নয়, পোকামাকড়ের চিড়িয়াখানা। যত রকমের দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এটাই তার ইচ্ছা। বোধহয় এতদিনে কাজ শুরুও করে দিয়েছেন। বেশ তো, চলো না, কালকেই যাই। আমিও সঙ্গে যাব, কিন্তু তবে পুলিশের সাজে না, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবিক একটু অদ্ভুত। এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে, বিশ্বজিৎবাবু তা ভাবতে পারেননি। চারদিকে ছোট বড় সূক্ষ্ম সব জালি দেয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতগুলো সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার হবে। নিঃশঙ্ক বলল, এ আপনি করেছেন কি তুহিনদা? এই যে ধান চাষের মতো সবুজ বোলতারও চাষ শুরু করে দিয়েছেন। এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা। কি যেন নাম? জাইলেন্থিস বেরান্টাম। মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুহিনানন্দ। হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি, ওইটা নিয়েই এখন একটু রিসার্চ করছে কি না। তা এত শুঁয়োপোকা কেন? গামলা ভর্তি শুঁয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভেতর? ও, বুঝেছি, শুঁয়োপোকাই তো বুঝি ওদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, সব বোলতাই শুঁয়োপোকা খেতে ভালোবাসে, আর চায় টাটকা তাজা শুঁয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো মজা। ডাক্তারেরা যেমন ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রুগীকে অসাড় করে নিয়ে তার ওপর ছুরি চালায়, এরাও তেমনি শুঁয়োপোকার শরীরে এক রকমের রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুঁয়োপোকা মরে না, পালাতেও পারে না। 2 দিন 3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে। আর ওই 2-3 দিন বোলতাদেরও ভাঁড়ারে টাটকা খাবার জমা থাকে। বিশ্বজিৎবাবু এবার মুখ খুললেন। ভারী অদ্ভুত তো। নিঃশঙ্ক বলল, অদ্ভুত হলেও কথাটা নতুন নয়। বোলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই কিন্তু জানতে পেরেছেন। আরও কোনো কোনো পোকারও নাকি এরকম অভ্যাস আছে। তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললেন, অদ্ভুত লাগছে আপনার কাছে, কিন্তু এসব সাধারণ বোলতারাই তো করে থাকে। এই সবুজ বোলতাদের ওই ক্ষমতাটা সব থেকে বেশি। এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র যে শুঁয়োপোকা কেন, বড় বড় জীবজন্তুকেও তারা অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে সব সময় টেরও পাওয়া যায় না, আর কাজ হয় অতি দ্রুত।
প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে। আমি তো এটা নিয়েই রিসার্চ করছি। এমনিতে এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কিন্তু কঠিন নয়। সেই সঙ্গে বাড়ানো যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতাটাও। পরীক্ষা করে দেখেছি, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ছাগল, ভেড়া, শুয়োর পর্যন্ত বেহুশ করে দেওয়া যায়। দেখুন না, ওইখানে ঝুড়ি ভর্তি লেটুস পাতা রয়েছে, ওদের একবেলার খোরাক। বিশ্বজিৎবাবু অবাক হয়ে দেখছিলেন। বললেন, ধন্য আপনি, কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে? তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, অনেক অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে, তবে ঠিক এত নয়। আসল কথা, এটাকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি। ভালো চাকরি তো পেলাম না, তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো। কেউ কেউ যারা খবর রাখেন আর কি, আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বোলতা কিনে নিয়ে যায়। আমিও গরজ বুঝে বেশ চড়া দামও হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের আছে, এক বিরাট পোলট্রি, তার উমারচাঁদ। সেই ভদ্রলোক অবাঙালি, হামেশাই অর্ডার দেয়। হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন, কিন্তু লোকটা ভারী দয়ালু। জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে তার বড্ড আঘাত লাগে তার মনে, অথচ ব্যবসার খাতিরে তো নামেরও উপায় নেই। তাই তিনি এই পোকাগুলো নিয়ে যায় আমার কাছ থেকে। ওদের কামড় খাইয়ে আগে তার শুয়োর, ভেড়াগুলোকে বেহুশ করে দেয়, তারপর জবাই করে, কাটে। জ্যান্ত অবস্থা কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি। কত বিচিত্র লোকই না আছে এই পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো। পেশায় কসাই, অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোলট্রিটা দেখতে গেলে হয়। ঠিকানাটা জানেন? বিশ্বজিৎবাবু কৌতূহল দেখিয়ে বললেন। নিজে অবশ্য আমি কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন। মারাঠা নিচের ধার দিয়ে দিয়ে যে রাস্তাটা গেছে, সেটা দিয়ে একটু এগিয়ে গেলেই পাগলাডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোলট্রিটা। এর পরের ঘটনাটা খুবই সংক্ষিপ্ত। বিশ্বজিৎবাবু সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো। উমারচাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল, লোক দেখানো পোলট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারে আলাদা। একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা ওটা। সবুজ বোলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দবাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে, এবং সেই ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে, কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে এই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছে। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমারচাঁদের দল পোকাগুলোকে কিছুদিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, তারপর জালের খাঁচায় ভরে নিচ্ছে ইচ্ছে মতো জায়গায়। ব্যাপারটা এরকম, খাঁচার দরজা খুলে দিতেই বোলতা উড়ে গিয়ে ওদের তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে। তারপর লাগায় ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র। সঙ্গে সঙ্গে তাদের ওই বিষাক্ত রসে শিকার একেবারে বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার যেই বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয়ে যায় তাদের কাজ। ঝোপ বুঝে তাকে সর্বশান্ত করে। এটা করা তাদের আর এমন কিছু কঠিন কাজ নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পাণ্ডা উমারচাঁদ আদালতে সব স্বীকার করল। তুহিনানন্দও সাক্ষ্য দিলেন। সাজা হলো দলের। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎবাবুকে এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি।
তাই এই সুন্দর রহস্য গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করে দিও, আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাকে একটু পথ চলতে সাহায্য করো। আর যে বন্ধুরা আমাকে এখনও আমার সঙ্গে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।